কলকাতায়, একেবারে খাস কলকাতায় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, চলন্ত গাড়িতে এই শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ, যে ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখন ঘটনা ঘটল কি কারণে তা নিয়ে পুলিশের কি বক্তব্য আমি রাখবো, তারপর আমি আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসছি। দেখুন, প্রথমে ইএম বাইপাস থেকে জোর করে গাড়িতে তোলার অভিযোগ, এরপর মাদক খাইয়ে গাড়ির ভিতরে শ্লীলতাহানি। শুক্রবার রাতে এই ঘটনার অভিযোগের প্রেক্ষিতে একজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত আলতাফ আলম গার্ডেন রিচের বাসিন্দা, তাকে মেটিয়াবুরুজ থেকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে অপহরণ, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে। ইনভেস্টিগেশন ইনিশিয়াল স্টেজে আছে, আমরা ডিটেলসে বলবো না, কিন্তু অ্যাকিউজড আইডেন্টিফাইড। গাড়িতে তোলার পর তাকে জোর জবরদস্তি কিছু ওষুধ খাওয়ানো হয়েছিল, যে যার কারণে সে অচৈতন্য হয়ে পড়ে, তারপরে তার সাথে দুর্ব্যবহার করা হয়। এগুলো সবগুলোই পাচ্ছি আমরা। আজকে যাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিলাম, আমরা কোর্টকে বলি যে কি খাওয়ানো হয়েছিল তোকে, তার রেসপেক্টে একটা ইনভেস্টিগেশন হবে। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া আলতাফ আলম তরুণীর পূর্ব পরিচিত ছিল। বর্তমানে ঋণের প্রয়োজন ছিল অভিযোগকারী তরুণীর, আর আলতাফ লোন এজেন্ট হিসেবে কাজ করত। ঋণ পাইয়ে দেবে বলে প্রসেসিং ফি বাবদ একাধিকবার তরুণীর কাছ থেকে টাকাও নেয় আলতাফ, কিন্তু শেষমেশ ঋণ পাননি ওই তরুণী। এই নিয়ে মাঝে মধ্যেই আলতাফের থেকে টাকা ফেরত চাইত তরুণী। শুক্রবার রাতে ইএম বাইপাস লাগোয়া বাসন্তী হাইওয়ের কাছে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন তরুণী। তার আগে আলতাফের সঙ্গে তরুণীর কথা হয়। তরুণীর লোকেশন জানতে চায় অভিযুক্ত, বলে টাকা ফেরত দিতে সেখানে আসছে। এরপর একটি গাড়িতে করে তরুণীর কাছে আসে অভিযুক্ত, সঙ্গে গাড়িতে ছিল আরও দুজন। অভিযোগ, জোর করে তরুণীকে গাড়িতে তোলা হয়, এরপর গাড়ির ভিতরেই মাদক খাইয়ে তার শ্লীলতাহানি করা হয়। শুক্রবার দিন রাত্রেবেলা 1 বছর 25-এর তরুণী রাস্তায় দাঁড়িয়েছিলেন বাস ধরার জন্য। তখন সেই সময় অভিযোগ, একটি 4 হুইলার গাড়ি আসে এবং গাড়িতে জোর করেই তরুণীকে তোলা হয়। তরুণীর অভিযোগ, গাড়িতে মাদক খাইয়ে শ্লীলতাহানি করার পর ময়দান এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায় 3 অভিযুক্ত। বাইপাস সহ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়, তরুণীকে ড্রাগ বা কিছু এই জাতীয় কিছু দিয়ে নেশা করানো হয় এবং তারপর ময়দান এলাকায় নিয়ে গিয়ে তরুণীকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে ময়দান থানা পুলিশ তরুণীকে উদ্ধার করে। ধৃতকে 8ই ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তরুণী। ময়দান থানা পুলিশ তরুণীকে উদ্ধার করার পর প্রগতি ময়দান থানা এলাকায়, যেহেতু সেখান থেকে অপহরণ করা হয়েছিল, ময়দান থানার পুলিশ তরুণীকে নিয়ে আসে এই প্রগতি ময়দান থানায় এবং পুলিশ তরুণীকে হাসপাতালে ভর্তি করে। কেন পশ্চিমবঙ্গে এই ঘটনা রোজ হচ্ছে এবং প্রতিদিন বাড়ছে, কেন, এবং এটা কেন ঠেকাতে ব্যর্থ পুলিশ এবং প্রশাসন? সরকার বলে কিছু নেই, প্রশাসন বলে কিছু নেই, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প কি থাকতে পারে না? এদিকে রাজ্যে নারী সুরক্ষা ও আইন শৃঙ্খলা ইস্যুতে তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির তরফে একটি পোস্টে লেখা হয়েছে, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ার পিছনে মূলত 2টি কারণ রয়েছে। 1, অপরাধীদের প্রশ্রয় দেওয়ার তৃণমূলের কালচার, ও 2, ডেমোগ্রাফির ভয়ঙ্কর বদল। রাজ্যে যারা মহিলাদের উপর অত্যাচার করছে কিংবা যারা সমাজ বিরোধী, তারা সবাই তৃণমূল কংগ্রেসের, একজন অন্য পার্টির নেই। শুধু বিজেপি নয়, কোনো পার্টিরই নেই। পুরো সমাজ বিরোধী ঠিকাদারি নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস করলে পুলিশ প্রশাসন কিচ্ছু বলতে পারবে না। যে কারণে বুক ফুলিয়ে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, মহিলা নির্যাতন হচ্ছে, শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে, এই একের পর এক ঘটনা ঘটছে। তার কারণ দোষীর সাজা হয় না। সমাজে তো অবক্ষয় আছে, সমাজে কিছু অপরাধও আছে, আর তার সঙ্গে পুলিশের সক্রিয় পুলিশও আছে। এইভাবেই আগেও ছিল সমাজ, শুধু পশ্চিমবঙ্গ বলে না, সারা ভারতবর্ষ, পৃথিবীতেও সেই চিত্র। যে গাড়িতে তরুণীকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ, সেই গাড়িটিকে খোঁজার চেষ্টা করছে পুলিশ। খোঁজ চলছে বাকি অভিযুক্তদেরও। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। আমি শীর্ষেন্দুদার সামাজিক অবক্ষয়, সমাজের অবক্ষয় বলে প্রশাসনিক ব্যর্থতাকে কি ঢাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? পুলিশের প্রধান দুটো কাজ হলো, একটা যদি ডিটেকশন হয়, আরেকটা হচ্ছে প্রিভেনশন। ঠিক এই ঘটনার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে, কিন্তু প্রিভেন্ট কি করতে পারছে? আমাদের এই নিরাপত্তম শহরের বুকে কেন বারবার নারী নিরাপত্তা নিয়ে ধারাবাহিকভাবে প্রশ্ন উঠবে? বাংলা এখন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে দাঁড়িয়েছে। একটু আগে যেটা বলছিলেন হাওড়ায়, শুধু হাওড়ায় নয়, প্রত্যেকটা জায়গায় হাতে হাতে বন্দুকটা আসছে কোত্থেকে, হাতে বোমাটা আসছে কোত্থেকে, সেটা আটকানো যাচ্ছে না কেন? আজকে সামাজিক অবক্ষয় হতেই পারে, এই জিনিসগুলো কেন রাজনৈতিক দলেরা বলবেন? তাদের থেকে কেন শিখবে? খাস কলকাতায় এরকম শ্লীলতাহানি, এগুলো কেন দিনের পর দিন? মেয়েবেলা কেন ভয় বেলা হবে? একটা মেয়ে তার বাইরে বেরুলে
তার প্রত্যেকটা মুহূর্ত সে ভয়ে ভয়ে কাটবে। কেন? কিসের জন্যে? সে পড়তে যাবে না, সে চাকরি করতে যাবে না। আজকে উন্নয়নের বাতিস্তম্ভে নিরাপত্তার অন্ধকার, এই যে এতগুলো সিসিটিভি, আজকে গাড়িটাকে খোঁজা যাচ্ছে না, বললে হবে। কিসের জন্য হয়? আজকে মোবাইল যে ভ্যানগুলো পুলিশের যায়, সে মোবাইল ভ্যানগুলো কোথায় যায়? হাওয়া খেতে যায়। সে পুলিশ 1861 পুলিশ অ্যাক্ট অনুযায়ী পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করেন না। তার দায়িত্ব কর্তব্য যদি পালন করতেন, যাদের দায়িত্বে, যাদের ভরসায় আমরা দিন রাত কাটাই, তারাই আমাদের ভরসা দিতে পারছেন না, তাহলে কোথায় যাবেন বাংলা? আজকে সেই জায়গাতে সাধারণ মানুষ সে আতঙ্কে ভুগবে। কেন? কিসের জন্য ভুগবে? আজকে খাস কলকাতায় যদি এরকম হয়, তাহলে গ্রামে গঞ্জে কোন জায়গায় বাদ যাবে? সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলকে জিজ্ঞেস করুন, রাজনৈতিক দলগুলো বলবে এটা হতে পারে, এটা বিক্ষিপ্ত ঘটনা, এটা সংকীর্ণ ঘটনা। কেন? কিসের জন্যে? সেটাকে আটকানোর জন্যে রাজ্য সরকার, শাসক দল কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো এই জায়গাতে আসছেন না কেন? যে এটাকে আটকাতে হবে। আটকাতে কি করে করা যায়, কিভাবে করা যায়, সেইটাতে আগে দেখতে হবে। আজকে খাস কলকাতায় যদি এরকম শিলতানি হয়, তাহলে প্রত্যেকটা জায়গায় তো এরকম হবে। কেন হবে? কিসের জন্য হবে? আজকে কোনো ছেলে কিংবা মেয়ে যদি পড়াশোনা করে, সেই পড়াশোনা করাটা কি অন্যায়? কিসের জন্য? আজকে দিনের পর দিন আপনি কর্মক্ষেত্রের কথা বলছিলেন, পড়াশোনার জায়গার কথা বলছিলেন, আরজি করের মেডিকেলের ঘটনা খুব স্বাভাবিকভাবেই সামনে আসবে, কারণ যে ঘটনা নিয়ে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা নিয়ে গোটা দেশ তোলপাড় পড়ে গিয়েছিল, তারপরও রাজাগোপাল বাবু ছবিটার বদল হলো না। এই কলকাতায় দাঁড়িয়ে এই রকম অভিযোগ সামনে আসছে, বাইপাসের ওপরে অপহরণ করা হলো, মাদক সেবক করা হলো এবং অপহরণ করানো হলো, একের পর এক অভিযোগ, এবং এতটা রাস্তা ধরে ঘোরানো হলো, পুলিশের নজরে এলো না। হ্যাঁ, দেখুন, মানে দু তিনটে জিনিস প্রাসঙ্গিক ব্যাপার একটু বলার প্রয়োজন আছে। যে একটা হচ্ছে যে পুলিশ ফোর্সকে আমরা দেখতাম নিউট্রালি কাজ করতে, প্রফেশনালি কাজ করতে, এখন তাদেরকে একটা ফ্রি রান দেওয়া হয়েছে, তোমরা যা খুশি করো, খালি আমাদের প্রোটেকশনটা দাও। তার ফলে পুলিশদের দেখা যাচ্ছে যে তারা খালি বিরোধীদের ধরপাকড় করা ছাড়া গুন্ডামি ইত্যাদিগুলোর দিকে একেবারে তাদের নজর নেই। নিজেদের সম্পত্তি বাড়িয়ে দেওয়া তাদের ব্যাপক চেষ্টা হচ্ছে। এবং এনসিআরবি রিপোর্ট নিয়ে বলা হচ্ছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম অবস্থা। এনসিআরবি রিপোর্টটা কিন্তু হচ্ছে যে তথ্য বিভিন্ন রাজ্য পাঠায়, এটা কোনো ভেরিফিকেশন হয় না। কেউ রাশিয়ান স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা একসময় বলতাম লাইজ অ্যান্ড ড্যাম লাইজ, পশ্চিমবঙ্গ সরকার সম্বন্ধে সে ধরনের কথা বলার সুযোগ বোধহয় এসে গেছে। এমনও দেখা যায় যেটা হচ্ছে কেউ এফআইআর করতে গেলে এফআইআর নেওয়া হলো না, যাতে করে সাপ্রেশন অফ ডেটা, সব তথ্য তৈরি হয়। সুতরাং এনসিআরবি ডেটা নিয়ে কম্প্যারিজনসটা অমূলক, কারণ যেখানে যেটা প্রয়োজন নেই। কিন্তু যেটা ঘটছে, ল অ্যান্ড অর্ডার ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আগে কলকাতায় বেরোলেই সাদা পোশাকের পুলিশ দেখা যেত, এখন সেগুলো আর দেখা যায় না। এখন তারা হচ্ছে ভিআইপি সিকিউরিটিতে ব্যস্ত, কালো কেউ হয়তো কালো জামা টামা পড়েছে, আর হচ্ছে কী বলে সিভিক নাকি নাম তাদের, তারা যে কি সিভিক ভলেন্টিয়ার, তাদের যে কী দায়িত্ব তারা নিজেরাও বোঝে না, একেবারে আনফিট পার্সন, পয়সা নিতেই ব্যস্ত। এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা ট্যাক্স দিচ্ছে তাদের যে নিরাপত্তা, এবং বিশেষ করে আমার বন্ধু শিশুন্দরবাবু যেটা বললেন যে মেয়েরা সবচেয়ে বেশি যারা অসুরক্ষিত হয়ে আছে পশ্চিমবঙ্গে, তাদের নানান কাজ রয়েছে। আজকাল এমন কোনো কাজ নেই যে মেয়েরা এই সময় করবে ওই সময় করবেন, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু দেখা যাচ্ছে, আপনি রাত্রের বেলায় বললেন যে ঘটনাটা, যে এত বেশি এই অতীতে আমরা কোনোদিন দেখিনি যেভাবে আজকের মহিলারা অসুরক্ষিত, মানে আনপ্রোটেক্টেড অবস্থায় রয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।